আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদনও হয়েছে। আজ আমরা এই বিষয়টি নিয়েই দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আলোচনা করব। স্টুডিওতে আমরা তিনজন অতিথিকে স্বাগত জানিয়েছি। আমার হাতের বামেই রয়েছেন মুজাহিদুল ইসলাম শাহিন, আইনজীবী ও যুগ্ম আহ্বায়ক এনসিপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। তারপরেই রয়েছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং সর্ববামে রয়েছেন মাহাদি হাসান, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মুজাহিদুল ইসলাম শাহিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকেই উপদেষ্টা পরিষদে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। আমরা হয়তো কালকে প্রজ্ঞাপন হাতে পাব। আসলে এই যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, এই অধ্যাদেশটি আগে কেমন ছিল আর এখন পরিবর্তিত হয়ে আসলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, এই আইনের অধীনে আগে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো দল বা কোনো অংশীদারি কারবারকে নিষিদ্ধ করা যেত, শুধুমাত্র নিষিদ্ধই করা যেত। কিন্তু এবার নতুন একটা আমরা সিস্টেম দেখলাম, যে সেটা হলো যে তার কার্যক্রম নিষিদ্ধ করা। তো দল নিষিদ্ধ হলে এর অনেক ইফেক্ট আছে। যেমন হলো, একটা দল নিষিদ্ধ হলে তার নেতাকর্মীদের উপরে বা এই দলের সদস্যপদ গ্রহণ করা মানে অবৈধ। এই দলের সমর্থন করে কেউ যদি বক্তব্য বিবৃতি দেয় তাহলে সেটাও একটা শাস্তিযোগ্য অপরাধ। এরপরে হলো, এই দলের কোনো সদস্য বিদেশে যেতে পারবে না। এই দলের কোনো সম্পত্তি থাকলে সেটা বাজেয়াপ্ত হবে। এই দলের কোনো অর্থনৈতিক সম্পদ যদি কোথাও থাকে সেটা গভর্নমেন্ট বাজেয়াপ্ত করতে পারবে, যে কোনোভাবে হোক। তো একটা দল নিষিদ্ধ হলে তার অনেক ইফেক্ট আছে। তো সেখান থেকে এসে আমরা যদি দেখি যে এই দল বা এই সত্তা যখন নিষিদ্ধ না হয়, তার কার্যক্রম নিষিদ্ধ হয়। কার্যক্রম নিষিদ্ধ হওয়া মানে সে কোনো মিছিল মিটিং করতে পারবে না, কোনো সভা সমাবেশ করতে পারবে না। এই কার্যক্রমগুলো নিষিদ্ধ আছে। হয়তো দেখা যাবে যে আমরা এইটা আসলে আমরা দেখতে পারবো, মানে সংশোধনীটা আসলে, যে সে হয়তো নির্বাচন থেকেও মানে তাকে বিরত রাখা হবে। কিন্তু নিষিদ্ধ হলে যে ইফেক্ট হয়, সেই ইফেক্ট এখন হচ্ছে না। এইটা হলো পার্থক্য, মৌলিক পার্থক্যটা আর কি। মানে মূল কথাটা যদি আমরা এক কথায় বা এক লাইনে আমরা যদি বলতে চাই, তাহলে যে বিষয়টা দাঁড়ায় যে আপাতত তার কার্যক্রম নিষিদ্ধ, সে কিছু করতে পারবে না অ্যাজ এ দল, অ্যাজ এ পার্টি। কিন্তু যদি দলটা নিষিদ্ধ হয়ে যেত, তাহলে আইনগত অনেক বিষয় এখানে চলে আসতো। তার সম্পদ বাজেয়াপ্ত করা যেত, তার সদস্যদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া যেত, যে এই নিষিদ্ধ দলের সদস্য হিসাবে তিনি বিদেশ যেতে পারবেন না। তো নিষিদ্ধ হওয়ার আইনেই অনেকগুলো ইফেক্ট বলা আছে। তো ওই ইফেক্টগুলো এখন আওয়ামী লীগের পড়বে না, কারণ যেহেতু সে নিষিদ্ধ হয়নি, যেহেতু শুধুমাত্র তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে এটা কেন করা হলো। তো আইন সংশোধন করা হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ করার জন্য, এবং এরপরে বিচারটা হতে হবে আর কি। তো যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে বিচার হবে, এই বিচারের ক্ষেত্রে গিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার এই বিচারটা মানে কেবল বিচার কার্যক্রম পরিচালিত হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে শাহবাগে গত 3 দিন ধরে যে গণজমায়েত দেখছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল এবং শেষ পর্যন্ত গতকাল রাতে আমরা দেখলাম যে যখন কোনো ধরনের ঘোষণা আসছিল না, মার্চ ফর যমুনা তারা কর্মসূচি দিয়েছিল, তারপরে এই ঘোষণা আসলো, তাও অনেক রাত করে। আপনার কি মনে হয় যে আন্দোলন ঘনীভূত হচ্ছিল শাহবাগে, তারই ফলাফলস্বরূপ এই বিষয়টা আমরা পেলাম? আসলে আপনি দেখবেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম যেটা 5 আগস্ট হয়েছে, 5 আগস্ট পর্যন্ত হয়েছে, যেটা এই 5 আগস্টের পরে কিন্তু এদেশের মানুষের জনসমর্থন কিন্তু আওয়ামী লীগের দিকে নাই, এবং গণহত্যাকারী দল হিসেবে সেটা বিবেচিত হচ্ছিল। এখন এতদিন কেন নিষিদ্ধ করা হলো না, এই প্রশ্ন আমাদের। আমরা এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই অনুযায়ী কিন্তু আন্দোলন দানাবিদে উঠছে, এটার সাথে মানুষজন সম্পৃক্ত হয়ে যাচ্ছিল। যখন গভর্নমেন্ট দেখলো যে আসলে এখানে এখানে জনসমর্থন বাড়ছে, সুতরাং এইটা আর বেশি লিঙ্গারিং করার সুযোগ নেই। তো মানুষের সমর্থনের প্রেক্ষিতে কিন্তু এই আইনের সংশোধনীটা মানে এখানে নিয়ে আসা হয়েছে আর কি। আইনের সংশোধনীর মাধ্যমেই আপাতত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এবং বিচারের মাধ্যমে পরিপূর্ণভাবে হয়তো এই দলটা নিষিদ্ধ করা হবে আর কি। মুজাহিদুল ইসলাম শাহিন, অনেক ধন্যবাদ। যেতে চাই মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। রাশেদ খান, আমাদের একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। আমরা দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন থাইল্যান্ডে চলে গেলেন, এবং নিশ্চয়ই তিনি এখানকার স্থানীয় বিভিন্ন সংস্থার সহযোগিতায় তিনি ইমিগ্রেশন পার হয়ে থাইল্যান্ডে চলে গিয়েছেন। ঠিক তার পরপরই
আমরা বিভিন্ন সংগঠন যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার তাদেরকে আমরা আন্দোলনের ডাক দিতে দেখলাম, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শাহবাগে সমবেত হতে দেখলাম। আমাদের কি সব কিছুই ঘটনা ঘটে যাওয়ার পরে ঘটে কিনা, আর এর পেছনে আপনি কি কোনো দুরভিসন্ধি দেখেন কিনা? ধন্যবাদ। তার আগে আমি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় বলে আসছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যেহেতু যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ রয়েছে, এভিডেন্স রয়েছে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে অবশ্যই বিচার বিভাগের মাধ্যমে বা হাইকোর্টের মাধ্যমে অথবা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করা সম্ভব। কিন্তু সরকার যেটি করলো, আমার কাছে মনে হয় যে একটি মিষ্টি ধোঁকা দিয়েছে জনগণকে, যে তারা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আপাতত নিষিদ্ধ করেছে। তার মানে দল হিসেবে এখন আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে না কোনো ডামি এমপির বা আওয়ামী লীগের যারা ছিল, বা কাউকে ওইভাবে গ্রেপ্তারের কোনো তোড়জোড়ও নাই, বা এই দলের সদস্যও কেউ হতে পারবে। এবং একই সাথে যেটি শাহিন ভাই বললেন যে বিদেশে যেতেও কোনো বাধা নাই। তার মানে কি? তার মানে এই যে আমাদের মানুষের যে সেন্টিমেন্ট, আবেগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে মানে কি আওয়ামী লীগকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আসলে কি কোনো শাস্তি হয়েছে? দেখেন, আমরা দেখেছি এর আগে যে আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আজ থেকে প্রায় 6 মাস আগে বলা হয়েছিল যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। ঠিক এই 9 মাস যখন সরকারের অতিবাহিত হয়েছে, তারপরে যখন একটি আন্দোলন শুরু হলো, মূলত এই আন্দোলনটা আসলে কেন শুরু হলো? তার মানে আপনার যে দ্বিতীয় প্রশ্ন, সেখানে আমি আসতেছি। এই আন্দোলনটা শুরু হয়েছে যে ডামি রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি, তিনি প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় তিনি পালিয়েছেন। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার হয় নেগলিজেন্স আছে, কজ অফ নেগলিজেন্স, অথবা তিনি সহযোগিতা করেছেন, দুইটার একটা। তিনি যেটি হন না কেন, তার এখানে দায় আছে। তার মানে এই দায় নিয়ে তাকে অবশ্যই পদত্যাগ করা উচিত। রাষ্ট্রপতি তো আসলে আমার আপনার মতো নাম পাবলিক না যে চলে গেল আর আপনি কিছুই বুঝলেন না। সুতরাং এক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আর আমরা যতটুকু শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্যপত্র, একজন রাষ্ট্রপতি তিনি কোনোভাবেই প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছাড়া দেশ ছাড়তে পারেন না। এক্ষেত্রে মূলত আমার যেটি মনে হচ্ছে যে সরকারের একটি ব্যাপক ইমেজ ক্ষুণ্ণ হয়েছিল, সেই ইমেজটা উদ্ধার করা একটা ব্যাপার ছিল। দ্বিতীয়ত, জনগণের সেন্টিমেন্ট আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সুতরাং এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে মাঠে নেমে দেখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে, এইটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তার মানে পলিটিক্সের পিছন থেকে কী কী হয় আপনি আমি সাধারণ মানুষ কিন্তু বুঝবো না। এই জিনিসটা হয়েছে কি না সেটিও কিন্তু খতিয়ে দেখা দরকার। আমরা মনে করি অবশ্যই এই যে শুধুমাত্র এই সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, আরে ভাই আওয়ামী লীগ এখন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে? এইটা নিয়ে কি তোড়জোড় ছিল? এইটার থেকে খতিয়ে দেখা দরকার ছিল কারা কারা এই ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ শেখ হাসিনার 1 নম্বর দশরকে পালিয়ে যেতে বা দেশ ছাড়তে সহযোগিতা করেছে। এখনো পর্যন্ত দেখলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে একটা তদন্ত কমিটি একটু আগে পোস্ট করেছে। আজ 3 দিন ধরে আমরা টানা বলছি, আমাদের দল গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমি নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য গিয়েছিলাম। পুলিশ কি বলল? পুলিশ আমাদের বলল যে মৎস্য ভবনের ওই পাশে যাওয়ার পরে বলছে, ভাই আপনারা আমরা সবাই মিলেই তো সরকার, আপনারাও ভুক্তভোগী আমরাও ভুক্তভোগী, এই সরকার তো আমাদের সরকার, সরকার বিব্রত হয় এরকম কিছু করেন না, অনুরোধ করলো। তো ঠিক আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা তো আবার বিমানবন্দর পরিদর্শন করেছে এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। দেখেন ব্যবস্থা কার বিরুদ্ধে নিয়েছে? 4 জনের বিরুদ্ধে। কিশোরগঞ্জের একজন এসপি, তার দায়টা কোথায়? তিনি ওই সময় যখন মামলা হয়েছে, তিনি ওই সময় কিন্তু এসবির কাছে পাঠিয়েছে মামলা হয়েছে, তার মানে তার কোনো দায় নাই। মূলত উদর পিণ্ডি বুদর ঘাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টার যেখানে পদত্যাগ করা উচিত, প্রধান উপদেষ্টা যদি দায় না থাকে, তার দায়িত্ব ছিল এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার জন্য বা কজেস অফ নেগলিজেন্সের জন্য তাকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে না দিয়ে তাকে রক্ষা করার মাধ্যমে এই যে উপদেষ্টা আপনার আব্দুল হামিদ পালিয়ে গেল, তার দায় কিন্তু প্রধান উপদেষ্টাকে নেওয়া লাগতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বিভিন্ন জায়গায় সেই আলোচনা রয়েছে। তো যাই হোক, আমি যেটি বলছিলাম যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করতে গেলাম, পুলিশ আমাদেরকে বলল, ভাই এখানে তো আসলে ডিএমপির নিষেধাজ্ঞা রয়েছে, আপনারা যেতে পারবেন না, আপনারা গেলে এটি আসলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে। তো আমি সেক্ষেত্রে কী করলাম, আমরা 10 সদস্যের একটি প্রতিনিধি দল আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আমরা একটা স্মারকলিপি দিয়ে আসলাম, সেটি প্রধান উপদেষ্টা বরাবর আমরা সেখানেও পৌঁছে দিয়েছি। দেখেন তারপরের দিন থেকে আমরা দেখলাম যমুনা ঘেরাও, যমুনার সামনে আন্দোলন। আপনার স্মারকলিপিতে কি ছিল? আমাদের স্মারকলিপিতে উল্লেখ করা ছিল
যে সরকারের সবুজ সংকেত পেয়ে, যেটি গণমাধ্যমে এসেছে, গ্রিন সিগন্যাল পেয়ে তিনি পালিয়েছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই দায় এড়াতে পারে না। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এর দায় নিয়ে। এইখানে কোনো চুনোপুটি পালিয়ে যায়নি। এইখানে হাসিনার 1 নম্বর দোসর, একজন হত্যা মামলার আসামি, ডামি, 2বার রাষ্ট্রপতি পালিয়েছে, মানে দেশ ছেড়ে গেছে। সুতরাং এই দায়টা নিয়ে অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে। তো যাই হোক, ওই আলোচনা তো দূরে সরে গেল। যমুনা ঘেরাও করলো, যেখানে ডিএমপির পক্ষ থেকে স্পষ্টভাবে বলা আছে যমুনার আশপাশে কেউ সভা সমাবেশ করতে পারবে না। শুধুমাত্র সরকারি দল হওয়ার কারণে কি যমুনার আশপাশে সমাবেশ করতে পারবে? আমরা এর আগে দেখেছি গরম পানি নিক্ষেপ করেছে, লাঠি চার্জ করেছে, রক্তাক্ত করেছে এই যমুনার সামনে। আমরা তখন বলেছি ঠিক আছে, যেহেতু একটা নিষেধাজ্ঞা আছে, সরকারের স্থিতিশীলতার জন্য এটি প্রয়োজন আছে, শান্তিপূর্ণভাবে সেখানে প্রতিবাদ করলে আলাদা কথা। কিন্তু যেহেতু যমুনা ঘেরাও করছিল, প্রধান উপদেষ্টার নিরাপত্তার প্রশ্ন, রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন। কিন্তু যখন আমরা দেখলাম যে জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যখন এইভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে ঘেরাও করা হলো, তখন আমাদের প্রশ্ন থেকে যায় যে আমাদেরকে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যেতে দিলেন না, আমাদেরকে বিভিন্ন আইন কানুন শেখালেন, সেখানে আবার এনসিপির নেতারা যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, যারা কথায় কথায় উপদেষ্টাদের যা বলে তাই শোনে, মানে সমাজে আমরা তো দেখি বিভিন্ন জায়গায় উপদেষ্টাদের থেকেও এনসিপির কিছু কিছু নেতার ব্যাপক প্রভাব রয়েছে। তারা যখন যমুনা ঘেরাও করতে গিয়ে বসে বলল, আপনি বললেন ওকে স্যার বসেন, পুলিশ স্যালুট দেওয়া শুরু করলো। তো এই আন্দোলনে আমরা আরও দেখেছি যে পানি ছিটিয়ে কিভাবে তাদেরকে আরাম দেওয়া হয়েছে, স্বস্তি দেওয়া হয়েছে। কারা দিয়েছে? সরকার দিয়েছে। সরকার দিয়েছে আপনার উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এছাড়া ওয়াসার পক্ষ থেকে পানি সাপ্লাই দেওয়া হয়েছে। তার মানে আমরা আওয়ামী লীগের সময় ওই গণজাগরণ মঞ্চের পাতানো আন্দোলন দেখেছি। আমি এই আন্দোলনকে মোটেও পাতানো আন্দোলন বলছি না। কারণটা কি? কারণ আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, এনসিপির অনেকেও করছে, এবং আরও দেশের মানুষেরও সেই সেন্টিমেন্টটা রয়েছে। কিন্তু এই সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে এই যে বিতর্ক সৃষ্টি হলো যে সরকার এই আন্দোলনে সহযোগিতা করেছে, এর দায়টা কে নেবে? আমরা তো বলেছিলাম, আমাদের দলের পক্ষ থেকে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে জাতীয় সংলাপ আহ্বান করে আওয়ামী লীগকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করতে হবে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করলে আন্তর্জাতিক মহলের কাছে কী মেসেজ যেত? ফ্যাসিবাদ বিরোধী শক্তি বা কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফ্যাসিস্ট পার্টি হিসেবে দেখতে চায় না। আর এখন মনে হচ্ছে যে এনসিপির নেতারা আন্দোলন করেছে আর এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, মানে তাদের উপর পুরো ক্রেডিট দেওয়ার জন্য, কৃতিত্ব দেওয়ার জন্য। এর মাধ্যমে বরং আমার মনে হয় যে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে যতটুকু আসলে মানে নিষিদ্ধের গ্রহণযোগ্যতা পেত, সেটা আসলে দুর্বল হয়েছে। সরকারকে আমি বলবো যে আপনারা এইভাবে সিদ্ধান্ত নিলেন, আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে ওই রাতেই ডাকতেন যে আপনারা আসেন, বসে একটু সিদ্ধান্ত নিই। গণ অভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডারদের ডাকলেন না কেন? আমরা শুনলাম যে হাসনাত আবদুল্লাহ তিনি 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আলটিমেটাম দিতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথাটা হলো যে এই আলটিমেটামের উপর ভিত্তি করে যদি আপনারা নিষেধাজ্ঞা দিয়ে থাকেন, তাহলে আপনাদের সেই অস্তিত্বের জায়গাটা কোথায়? আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আরও ব্রডার সেন্সে নেওয়া যেত, আরও গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে, জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করার মাধ্যমে, একটি জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে নেওয়া যেত। ওই রাতে নিতেন, কিন্তু অন্য দলগুলোকে আপনি কেন ডাকলেন না? আমরা তো আমাদের মতো আন্দোলন করছিলাম। বিএনপিও দেখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্টভাবে বলেছেন, এবং ওই সময় তারা কিন্তু আপনার চিঠিও দিয়েছে যে সংগঠন হিসেবে তারা আওয়ামী লীগের বিচার চায়। এমনকি এবি পার্টির প্রোগ্রামে জনাব তারেক রহমান সাহেবকে আমি নিজে দেখেছি, তার বক্তব্য আমি নিজে পাঠ করেছি পত্রিকায়। তিনি বলেছেন যে গত 8 মাসে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে আমরা সেটি জানতে চাই। ঠিক আছে, বিএনপি একটি বড় দল, আমি আপনি যেভাবে সরাসরি কথা বলতে পারি, নানান কৌশলগত কারণে আন্তর্জাতিক বিষয় আছে, অনেক কিছু আসে, বিএনপি সে কথাগুলো বলেনি, বা কিন্তু বিএনপি তো বলেছে সংগঠন হিসেবে তাদের বিচার চাই। তার মানে কি, বিএনপিকে যদি জাতীয় সংলাপে ডাকতেন, জামাতকে ডাকতেন, এনসিপিকে ডাকতেন, আমাদেরকে ডাকতেন, আমি মনে করি জনগণের যে সেন্টিমেন্ট, এই বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। সুতরাং জাতীয় ঐক্যমত সৃষ্টি করলে আন্তর্জাতিক মহলের কাছে যে গ্রহণযোগ্যতা পেত, সেটা কতটুকু পাবে সেই প্রশ্ন আমার রয়েছে। রাশেদ খান, আপনার কাছে আবারও ফিরবো। মাহাদি হাসান, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, আপনার কাছে বিরতির আগে একটু ছোট্ট করে যেতে চাই। মাহাদি, আপনি নিশ্চয়ই ক্যাম্পাসে থেকে এই গত 3 দিনের আন্দোলন দেখেছেন, এবং যারই পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনার অবজারভেশন কি ছিল? এই আন্দোলন এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ একটা আরেকটার সাথে জড়িত? সরকার কি চাপে পড়ে এটা করলো, নাকি রাশেদ খান যেটা বলল যে ধরেন আগের কোনো সরকারের মতো উপদেষ্টাদের পেশি শক্তি হিসাবে এনসিপি কাজ করছে? আবার আমরা এটাও দেখেছি যে সব দলগুলোই, বেশিরভাগ দলগুলোই এখানে পার্টিসিপেট করেছে। ছোট্ট করে যদি বলেন, তারপর আমরা একটা বিরতিতে যাব। জি, ধন্যবাদ। আমরা 5 আগস্টের পরপরই যখন নতুন সরকার দায়িত্ব নেয়, তখন থেকে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা অনেক সময় সামনে এসেছে। কিন্তু আমরা যেটা দেখেছি, আসলে পলিটিক্যাল পার্টিগুলো যারা ছিল আমাদের দেশে, তারা আসলে ওইভাবে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারেনি সরকারকে। কিন্তু বিগত 3 দিন ধরে যে আন্দোলন চলছে,
সেই জায়গায় আমরা দেখছি একটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ব্যাপক একটা অংশগ্রহণ ছিল, এবং এমনকি শুধু রাজনৈতিক দল না, সাধারণ যে মানুষ তাদের একটা ব্যাপক পার্টিসিপেশন ছিল। এবং তাদের যে মানে ধারাবাহিক আন্দোলন, আমি বলবো যে অনেক সময় আমরা দেখছি বিক্ষিপ্ত আন্দোলন 1 দিন 2 দিন থেমে গেছে বা হচ্ছে কোনো ওরকম প্রেশার ক্রিয়েট হয় না, কিন্তু গত 3 দিনের আন্দোলনে ব্যাপক ধরনের একটা প্রেশার ক্রিয়েট হয়েছে। তো সরকার এই প্রেশারের কারণে আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। তো আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের চেয়েও যারা জুলাই আগস্টের গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারটা আগে নিশ্চিত করা উচিত। কারণ আওয়ামী লীগ এই জায়গায় কিন্তু সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে একটা দল হিসেবে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। না, তো আমি মনে করবো এখন যারা রাজনৈতিক দল আছে তাদের কাজ হবে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার যাতে নিশ্চিত হয়। আমরা যদি দেখি জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে এবং আমাদের প্রায় 1400-র মতো সাধারণ নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে হাজার হাজার, এই সংখ্যাটা আমরা এখনো জানি না কতটুকু। তো সেই জায়গায় হচ্ছে প্রথম দাবি হওয়া উচিত ছিল যে আমাদের যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল বিভিন্ন স্টেকহোল্ডার তাদের বিচার নিশ্চিত করা। কারণ আপনি একটা দলকে কখনোই নিষিদ্ধ করে তার কার্যক্রমকে হচ্ছে দমায় রাখতে পারবে না। কারণ আমরা এর আগে দেখেছি যখনই যে দলকে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে তার অন্য কোনো প্ল্যাটফর্মের সামনে এসেছে। তো আওয়ামী লীগ একটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করছে, তাদের একটা সাপোর্টার আছে, সেক্ষেত্রে আপনি শুধু তাদের দলের নাম নিষিদ্ধ করলেন কিন্তু তার কিন্তু যে সমর্থন সেটা কিন্তু আপনি নিষিদ্ধ করতে পারবেন না। বরঞ্চ এই জায়গায় যারা আমাদের গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে যদি আমরা হচ্ছে শাস্তির আওতায় আনতে পারতাম তখন আওয়ামী লীগ দল হিসেবে অটোমেটিক নিষিদ্ধ হয়ে যেত, কিন্তু আমরা কিন্তু সেটা পারছি না। আমরা এখন পর্যন্ত জুলাই যারা আহত হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে পারতেছি না। তো সেই জায়গায় হচ্ছে তাদের চিকিৎসা সেবা নাই, তাদের যারা আহত হয়েছে তাদের হচ্ছে বিচার করতে পারছি না। এবং আমরা একটু আগে আলোচনা আসছিল যে সাবেক রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। এরকম আরও অনেক নেতা যারা হচ্ছে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে শহর পর্যায়ে শিক্ষার্থী বা হামলা চালিয়েছে এবং তাদের সাথে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সরাসরি জড়িত ছিল, তারা হচ্ছে দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তো এই জায়গায় তাদেরকে দেশে ফিরে আনা হবে কিনা, তাদের বিচার করা হবে, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়, এই সরকার আদৌ পারবে কিনা। তো আমার মনে হচ্ছে এই জায়গায় হচ্ছে যারা আছেন তাদের এখন হচ্ছে তাদের বিচারের বিষয়টা নিয়ে কথা বলা উচিত। মাহাদি যদি আরেকটু মানে যুক্ত করেন, আমরা দেখছি ইদানিং কোনো একটা ইস্যু হলেই কোথাও না কোথাও দাঁড়িয়ে যাচ্ছে। ধরেন উত্তরাতে ব্লক করে দিলাম, শাহবাগে ব্লক করে দিলাম, মিরপুরে ব্লক করে দিলাম। এমনিতেই গরমে মানুষ হাঁসফাঁস, তার উপরে আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা, মানুষ কি দিন দিন আন্দোলনে বিরক্ত হয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমরা যখন গত 2-3 দিন ধরে হচ্ছে শাহবাগে আন্দোলনগুলো দেখছিলাম, আমরা জানি পাশে হচ্ছে আমাদের ঢাকা মেডিকেল আছে, তারপর হচ্ছে পিজি আছে, বারডেম আছে। তো এই জায়গায় কিন্তু অধিকাংশ যারা হচ্ছে অসুস্থ রোগী তারা কিন্তু দূর দূরান্ত থেকে ভালো চিকিৎসা বা উন্নত চিকিৎসার জন্য আসেন, কিন্তু তারা কিন্তু ব্যাপক একটা ভোগান্তির ভিতরে পড়েছে, দীর্ঘ যানজট লেগেছে ঢাকা শহর জুড়ে। তো এটার শুধু শাহবাগ না, আমরা হচ্ছে বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি দেশে বিভিন্ন আন্দোলন চলতেছে। আমরা হচ্ছে সরকারের সাথে জনগণের হচ্ছে যে কমিউনিকেশনটা থাকা দরকার সে জায়গায় কোনো একটা গ্যাপ হয়ে যাচ্ছে। জনগণ যা বলতে চাচ্ছে সরকার সেটা বুঝতে পারতেছে না বা সাথে সাথে সেটা সলিউশন করতে পারতেছে না। তো ফলে জনগণের রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছে। সরকারের সাথে যদি জনগণের একটা ভালো সম্পর্ক থাকতো বা জনগণের পালস সরকার যদি বুঝতে পারতো তাহলে জনগণকে আমার মনে হয় রাস্তায় নেমে আসতো। ওই যে কর্তৃপক্ষ যারা দায়িত্ব ছিল তাদের কাছে গেলে হচ্ছে সমস্যার সলিউশন হয়ে যেত। আমার মনে হচ্ছে সেই সমস্যাটার সলিউশন তারা করতে পারছে না, বিধায় জনগণ রাস্তায় নেমে আসতেছে। মাহাদি হাসান, আপনার কাছে আবারও ফিরবো। তার আগে মুজাহিদুল ইসলাম শাহীন, আইনজীবী ও যুগ্ম আহ্বায়ক এনসিপি। মুজাহিদুল ইসলাম শাহীন, রাশেদ খান একটা বিষয় স্পষ্ট করে বলেছে, এনসিপি কি বর্তমান উপদেষ্টাদের বা এই সরকারের পেশি শক্তি হিসেবে কাজ করছে কিনা, বিষয়টা অনেকটা এইরকম কিনা, বা সরকারের আদেশ পেয়েই এনসিপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য মাঠে নামলো কিনা এবং তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে তার অপরাধের জন্য বিচার না করে কার্যক্রম নিষিদ্ধ করে কতটুকু আসলে সফল হওয়া সম্ভব? জি, আপনার এই প্রশ্নের আগে আমি একটু রাশেদ খানের কথার উত্তর দিয়ে আসি। সেটা যমুনার পাশে এনসিপির অবস্থান। এনসিপি কিন্তু হঠাৎ করে যে আন্দোলন শুরু করেছে তা কিন্তু না। এনসিপি গঠনের শুরু থেকেই তারা কিন্তু অনেকগুলো বিষয় দাবি তুলে আসছে। তার মধ্যে অন্যতম দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার করতে হবে। বিচার, সংস্কার, নির্বাচন, সবগুলো বিষয় কিন্তু এনসিপির যেই বক্তব্যগুলো থাকে এই সময় সবগুলো এগুলো সবসময় আমরা বলে আসছি আর কি এনসিপির পক্ষ থেকে। এখন সরকারের সহযোগিতা নিয়ে আমরা এখানে আন্দোলন করলাম কিনা এই প্রশ্নটা খুবই অবান্তর প্রশ্ন। কারণ এটা যদি আমরা হঠাৎ করে এই কথাটা বলতাম তাহলে এই প্রশ্নটা আমাদের সামনে চলে আসতো। কিন্তু যেহেতু এনসিপি লাগাতারভাবে বলে আসছে, বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, তারপরে যখন গভর্নমেন্ট এটা আমলে নিচ্ছে না তখন কিন্তু এনসিপির দলীয় সিদ্ধান্ত ছিল যে আমাদের এই বিষয়টা আন্দোলন করতে হবে। হাসনাত আবদুল্লাহ একটা ডাক দিয়েছেন, তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার জনতা আসছে। এই জনতাকে পুলিশ রুখতে পারেনি, তারা যমুনার সামনে চলে গিয়েছে।
যমুনার সামনে গিয়ে আন্দোলন সংগ্রাম করছেন। যখন দেখলো এটা নিরাপত্তার সমস্যা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার, তখন কিন্তু এনসিপি আবার সেই সময় সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু শাহবাগে চলে গিয়েছেন। শাহবাগে যখন চলে গেলেন তখন অন্য অনেকগুলো দল আসলো এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে চলে আসছে। সুতরাং এটা একটা গণ আন্দোলন, একটা গণ আন্দোলনের মুখে এই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এটা হলো খুবই পরিষ্কার বিষয়। সেকেন্ড বিষয়টা রাশেদ খান যেটা বললেন যে বিএনপি এই আন্দোলন শুরু থেকেই বলছে চিঠি দিয়েছে, কিন্তু বিএনপি নেতাদের বক্তব্য আপনি যদি দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সব নেতাদের বক্তব্য যে জনগণ সিদ্ধান্ত নিবে। তো জনগণ তো সিদ্ধান্ত 5 আগস্ট নিয়েই ফেলেছে। সুতরাং সে ইনিয়ে বিনিয়ে এটাকে লিঙ্গারিং করার একটা চেষ্টা আমরা দেখেছিলাম, কিন্তু তারা চিঠি দিয়েছে সরকারকে নিষিদ্ধ করার বিষয়ে। তো কোথায় আপনি কি মানে আপনি কি দেখেছেন কোথাও কোনো পত্রিকায় কোনো লেখা আসছে যে বিএনপি গভর্নমেন্টকে চিঠি দিয়েছে সেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বা কোনো নেতা বক্তব্য বলছেন? বরঞ্চ তারা যে বক্তব্যগুলো দিচ্ছিলেন সে বক্তব্য স্পষ্ট করে দেখা যাচ্ছে যে তারা আসলে আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ চাচ্ছেন না। কোনভাবে চাচ্ছেন সেটাও কিন্তু তারা বলতেছেন না। না, কিন্তু আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন সাহেব তারা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টাকে অভিবাদন জানিয়েছে। আজকে অভিবাদন জানিয়েছেন, এটা মানে খুবই সত্য কথা। কিন্তু আপনি দেখেন যে বিএনপি নেতৃবৃন্দের বা তাদের যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদের লেখায় আপনি দেখবেন, গত কয়েকদিনের লেখা আপনি দেখেন, পর্যালোচনা করেন, দেখবেন যে তারা সরকার এই নিষিদ্ধের ঘোষণাটা দিক এটা কিন্তু তারা চায়নি। এখনও দেখবেন তারা বলতেছে যে এই আইন আসছে, এই সংশোধনী কেন নিয়ে আসা হলো, এইটার এই লুফোলস আছে। এটা তো কার্যক্রমটা শুরু হলো একটা। এখন আপনি দেখেন এখানে আপনি যে বিচারের যে বিষয়টা বলছেন, আপনি দেখেন আপাতত কার্যক্রম নিষিদ্ধ হলো। আপনি দেখেন কিছুদিনের মধ্যে আপনি দেখছেন না কয়েকদিন আগে যে এখানে মিছিল, ওখানে মিছিল, এই মিছিল কীভাবে হলো, এই মিছিল হলে তার শাস্তিটা কী হবে? এই জন্যই তো এই সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে যখন শাস্তির বিধান আনা হলো যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এই কার্যক্রম নিষিদ্ধের পরেও যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়টা আসছে। আরেকটা বিষয় হলো বিচারের যে বিষয়টা। আপনি যদি আইন না থাকে আপনি বিচার করবেন কিভাবে? এই জন্য আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হলো। সংশোধন করার পরিপ্রেক্ষিতে এখন মামলা হবে, বিচার হবে, সাক্ষী হবে, এর ভিত্তিতে রায় হবে। এখন সেই সুযোগটা আমাদের সামনে চলে আসছে, যেটা আগে ছিল না। তো এই সরকারকে আমি ধন্যবাদ জানাই যে এনসিপির নেতৃত্বে আন্দোলন হলো, আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা আইন সংশোধন করতে বাধ্য হলো। এখন বিচারের কার্যক্রমও শুরু হবে, এটা হলো আমাদের প্রত্যাশা। কিন্তু একই সাথে মুজাহিদুল ইসলাম শাহীন, যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হলো এই যে বিচারের জন্য, আপনার কি মনে হয় না যে জুলাই আন্দোলনের পর যে সময়টা চলে গেছে, যতটা মানুষের আকাঙ্ক্ষা ছিল বা যত দ্রুত এর কার্যক্রম পরিচালনা হওয়ার কথা ছিল, সেই জায়গাতে আপনাদের এই সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বা অনেক বেশি স্লো আগাচ্ছে? আপনার আওয়ামী লীগ কর্তৃক বা আওয়ামী লীগ সরকার কর্তৃক যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার শুরু হয়েছে, সেই বিচার ইতিমধ্যেই আপনি দেখবেন পত্রপত্রিকা আমরা দেখেছি যে এখানে ইতিমধ্যে তদন্ত সম্পন্ন হয়েছে কয়েকটা মামলার, এবং সেগুলো চার্জশিট বা ওখানে ফর্মাল চার্জ বলে এটা দাখিল করার জন্য অলরেডি আলোচনা হচ্ছে। সম্ভবত 2-1 দিনের মধ্যে দাখিল হয়েও যাবে, আমি যেটা শুনেছি বা পত্রিকায় দেখলাম। সুতরাং একটা মানবতা বিরোধী অপরাধের বিচার সহজ বিষয় না, অনেক ধরনের এভিডেন্স কালেকশন করতে হয়। আপনার তদন্ত কাজে রিজনেবল টাইম দিতে হবে। আপনি যদি আজকে মামলা করে কালকে যদি আপনি চার্জশিট দিতে হয়, তাহলে আপনার তদন্তটা সুন্দর হবে না। আমি শুনেছি ওখান থেকে যে এই বিচারের ক্ষেত্রে হেলিকপ্টার থেকে গুলি করেছে, তো হেলিকপ্টারে কে ছিল, কিভাবে গুলি করেছে, এই বিষয়গুলো কিন্তু এখন সবই রেকর্ডেড। এটা কিন্তু আপনাকে এভিডেন্স হিসেবে নিয়ে আসতে হবে। তো এভিডেন্স হিসেবে নিয়ে আসার জন্য রিজনেবল টাইম দরকার হয়। আপনি কত উচ্চতা হেলিকপ্টার উঠেছে, হেলিকপ্টার উপরে উঠে ওই সময় কে ছিল, কার পকেটে মোবাইল ছিল, মোবাইল থাকা অবস্থায় সে কীভাবে গুলি করছে, সবগুলো বিষয় আমি শুনেছি এভিডেন্সে তারা নিয়ে আসার চেষ্টা করছে তদন্তকালীন সময়। তো এখন এই রিজনেবল টাইমটা কিন্তু দিতে হবে। মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে 6 মাস বা 8 মাস তদন্তের জন্য সময় নেওয়াটা খুব বেশি অস্বাভাবিক বেশি সময় না, এটা হলো একটা বিষয়। কিন্তু দলীয় যে বিচারের যে বিষয়টা, সেই বিষয়টা কেন আমরা বিচারে আনতে পারলাম না, এটা ভাইটাল কোশ্চেন। এই জন্য আমি মনে করবো যে এই সরকার এই দলের বিচারের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি করছে। এটা আরও আগে সিদ্ধান্ত নিতে পারলে আরও বেশি ভালো হতো। ধন্যবাদ। মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, আপনার কাছে ফিরতে চাই। রাশেদ, আপনার কি মনে হয় কিনা যে জুলাইয়ের যে আন্দোলন, এর পরবর্তী যে কার্যক্রমগুলো এই সরকারের নেওয়া উচিত ছিল, বিশেষ করে জুলাইয়ের ঘোষণাপত্র, আহতদের চিকিৎসা, তার মানে যেই বিষয়গুলো আগে হওয়া উচিত ছিল সেই বিষয়গুলো পরে করে, যে বিষয়গুলো পরে হওয়া উচিত ছিল সেগুলো নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছি কিনা? ইভেন গতকালকে এই ঘোষণা আসার পরেও আজকেও শাহবাগে যারা আহত ছিল তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করেছে। কি বলবেন এই সব বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ। তার আগে শাহিন ভাইয়ের কিছু কথার উত্তর দিই। তিনি বলেছেন যে এনসিপির নেতৃত্বে আন্দোলন। দেখেন,
এনসিপির নেতৃত্বে আন্দোলন না, সেটা কিন্তু আমরা দেখেছি এটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে। এনসিপির কিছু কিছু নেতা এটি যখন ফেসবুকে লিখেছে বা এনসিপির পেজ থেকে, তখন কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপ তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তারপরে কিন্তু মানে আমরা দেখলাম যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য নাম দিয়ে আন্দোলনের বিষয়টা আসলো। দেখেন, এক্ষেত্রে এই আন্দোলনের সবথেকে বড় ভূমিকা রেখেছে জামাত, শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজত ইসলামের যারা রয়েছে। অর্থাৎ এই জায়গাটায় ইসলামপন্থী শক্তি সবথেকে বড় কাজ করেছে, এটি তো সত্য। হ্যাঁ হ্যাঁ, সেখানে দুই একটি মধ্যপন্থী দল গিয়েছে, এটিও সত্য। এনসিপি ছিল, সেটিও সত্য। কিন্তু ইসলামিক মাইন্ডেড যারা ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা যদি না নামতো তাহলে এই আন্দোলনটা আসলে এত বড় হয় না। এনসিপির কর্মী সমর্থক কতটুকু সেটা আমরা গুলিস্তানের প্রোগ্রামে মোটামুটি বুঝছি। সুতরাং এইখানে যে জামাত শিবিরের বিষয়ে দেখেন, মাহফুজ আলম উপদেষ্টা পদে বসে তিনি যেসব কথাবার্তা লিখছেন গতকাল, তিনি হঠাৎ করে জামাত শিবিরের বিচার চান। নিশ্চয়ই এটা তার ব্যক্তিগত মতামত, উপদেষ্টা পরিষদের থেকে কোনো ব্যক্তিগত মতামত নাই। আপনি যখন শপথ নেবেন, শপথ নেওয়ার পরে রাগ ক্ষোভের বশীভূত হয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে এই ধরনের পোস্ট করা যাবে না। কেন আন্দোলনে জামাত শিবিরের ভূমিকা নাই, ইসলামিকদের ভূমিকা নাই? আমি তো আবারও বলছি যে এই আন্দোলনে আপনার হাসনাত আবদুল্লাহ ডাকুক আর যেই ডাকুক, জামাত শিবিরের মানে যারা গিয়েছিল, ইসলামী আন্দোলনে যারা গিয়েছিল, তারা না গেলে কি লোক হয়? অনেকে তার মতো করে আন্দোলন করেছে, যেমন আমরা তাদেরকে চিনি, আমরা জানি যে তাদের প্রয়োজনে তারা মানুষকে ডাকে, আর প্রয়োজন মানে যখন ফুরিয়ে যায় মাহফুজ আলমের মধ্যে পোস্ট করে। এই জন্য আমরা আমাদের মধ্যে পল্টন অবরোধ করেছি, আমাদের মধ্যে আন্দোলন করেছি। শুরু থেকে তো গণ অধিকার পরিষদের বাইরে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আর কোনো দল এত সংগ্রাম প্রতিবাদ করেছে? আমরা গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় ডিসির মাধ্যমে স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর। 14 ফেব্রুয়ারি ঢাকায় আমরা সমাবেশ করেছি। এছাড়া আমরা 12 ফেব্রুয়ারি থেকে আমরা 19 ফেব্রুয়ারি লাগাতার আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি। আপনি আমার বক্তব্যগুলো অ্যানালাইসিস করেন, আমার এমন কোনো বক্তব্য নেই যে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধ করা, কেন শেখ পরিবারের লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে না। ভাই, আই থিঙ্ক আমার বক্তব্য শুনেছে। আমি প্রত্যেকটা দিন যতগুলো কথা বলি আওয়ামী লীগের এই শাস্তির বিষয়ে কথা বলি। তবে এই কথা বলি, আওয়ামী লীগের নিরীহ যারা সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, তাদের সাথে জুলুম করা যাবে না। কিন্তু অন্যায় করেছে এই উপদেষ্টা পরিষদের অনেকে আওয়ামী লীগের দামি এমপিদের জামিন করিয়েছে। আমি নিজে অনেকগুলো বক্তব্যে বলেছি, সরকারও জানে, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা জানে। এমনকি এই উপদেষ্টা পরিষদ রিফাইন্ড আওয়ামী লীগের সাথে জড়িত, সাবের মান্নানদের দিয়ে এরা নতুন আওয়ামী লীগ খুলতে চেয়েছিল। তার মানে আপনি কোথায় আওয়ামী লীগের ধ্বংস কিভাবে করবেন? আপনি উপদেষ্টা পরিষদই টাকা পয়সা খেয়ে আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করতেছে। একজন ছাত্র উপদেষ্টা একজন দামি এমপিকে আশ্রয় প্রশ্রয় দেয়, আমি জানি। আমি অনেক সেই ছাত্র উপদেষ্টাকে আমি বারবার বলেছি এগুলো কেন না, কিন্তু বিষয়টা কি এরকমই হলো কিনা? ধরেন আপনারা অনেকদিন ধরে আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করছিলেন, একটা প্রেক্ষাপটে এসে এনসিপি সহ বাকি অনেক দল সেখানে আপনারা নিজেরও ছিলেন, মানে সবগুলো স্টেক হোল্ডার এক হলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। যেমন বিএনপি যেভাবে দাবি করতো যে বিএনপি কিন্তু গত 16-17 বছর কন্টিনিউ আন্দোলন করেছে, তারা হয়তো সরকারকে হটাতে পারেনি, একটা সময় গিয়ে গণ আন্দোলনের রূপ নিল, তারপরে এই হাসিনা পালিয়ে গেল। বিষয়টা কি আমার যেই জায়গাটাতে যুক্তি সেটা হচ্ছে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা বা যে কোনো আন্দোলনে আমরা সবসময় একসাথে ছিলাম সব মিলে, তারপর কি আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছি নিজেদের স্বার্থে? দেখেন, একটি ম্যাচ জেতার জন্য 200 রানের প্রয়োজন হয়। এখন একজন শেষের দিকে এসে একটি ছক্কা মেরে দিল, ম্যাচটা আমরা জিতে ফেললাম। তার মানে কি ওই পুরো ম্যাচের কৃতিত্ব তার না? পুরো ম্যাচের কৃতিত্ব তার না, কিন্তু ছক্কা মারার কৃতিত্ব তো তাকে দিতে হবে। তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একদমই ঠিক। এই যে সামনে থেকে যারা যে ছাত্র জনতা এসে নেতৃত্ব দিল, আমরা তো তাদেরকে ওয়েলকাম জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি। বেশিরভাগ নেতা তো আপনার পার্টির। হ্যাঁ, ছিল একসময়, আমাদের সাথে একসাথে রাজনীতি করেছি। আমার প্রশ্ন হলো, বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, গণ অধিকার পরিষদ বলেন, তাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু একের পর এক যখন আপনি মানে জিয়াউর রহমানকে লুটেরা বলেন, জামাতকে আপনি যখন আপনি ভারতের এক্সটেনশন বলেন, যখন গণ অধিকার পরিষদকে নিয়ে উল্টাপাল্টা বলেন, কেন বলেন? কি কারণ? কোনো দরকার ছিল? এই ছাত্রদেরকে মানুষ আবাবিল পাখির ন্যায় শ্রদ্ধা ভক্তি করা শুরু করেছিল, যে এরা আবাবিল পাখির ন্যায় উড়ে এসে এই দেশটাকে হাসিনার জুলুম থেকে রক্ষা করেছে। কিন্তু সেই ছাত্ররা যখন, সবাই না, অনেক ম্যাক্সিমামই ঘরে ফিরে গেছে, যারা সামনে ছিল তারা এখন এই যে মানে আমাদের বড় বড় নেতা বলেন, বিভিন্ন দল বলেন, তাদের নিয়ে বাজে মন্তব্য করা শুরু করলো, তখন জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়লো। আমি আরও কিছু উত্তর দিই। দেখেন, আপনার প্রশ্নের উত্তর আমি লাস্টে আসবো। ভাই যদি বললেন যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা, এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটা উপদেষ্টা
এনসিপির নেতাদের মনোনীত, আমি জানি, প্রত্যেকে জানে, কারণ কাদের কাদের দিচ্ছে বিভিন্ন জনের সাথে কথা হয়েছে, তো ওই খসড়া তালিকা আমাদের কাছে এসেছিল, আমরা জানি প্রত্যেকে এনসিপির মনোনীত, একজনই এনসিপির মনোনীতর বাইরে না, চ্যালেঞ্জ করে বলতেছি আপনার এই টকশোতে। তার মানে কি? তার মানে এই যে উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়া সংগঠন হিসেবে বিচার করতে হবে, যেটা আইন মন্ত্রণালয় করেছিল, সেইটা কেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বাদ হলো? বাদ করার সাথে কারা কারা জড়িত ছিল? সেখানে সেই মিটিংয়ে মাহফুজ, নাহিদ, আসিফ প্রত্যেকে ছিল। এখন যেভাবে তারা চাপ সৃষ্টি করতেছে আন্দোলন বা আমাদের প্রতিবাদের মুখে, তখন কেন তারা সেটি করেনি? যদি ওই সময় এই বিধানটা থাকতো তাহলে তো এত আন্দোলন হয় না। 2 দিন পর পর যমুনা ঘেরাও, সচিবালয় ঘেরাও, এটা কি ভালো? এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এটা কি ভালো? এই সরকার তো আমাদের সরকার, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলে তো মানুষ মনে করে পাতানো আন্দোলন করতেছে, দুঃখ লাগে। এই জন্য আমি এই কথাগুলো বলতেছি। তার মানে এই যে উপদেষ্টা পরিষদ, এরাই এর জন্য দায়ী। এরা কেন এই খসড়া বিধান থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এটা বাদ দিয়ে দিয়েছিল? কোন বিদেশিদের পরামর্শে, কোন এম্বাসির পরামর্শে, কারা কারা সাথে জড়িত? তদন্ত করেন, এটা তো তদন্ত করতে হবে। আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ওয়েলকাম, না আওয়ামী লীগকে না, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম, কিন্তু এই যে ক্যাসাল একটা লাগাইলেন, একটা ঝামেলা সৃষ্টি করলেন, এই ঝামেলার কি বিচার হইতে হবে না? সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হইতে হলে এদেরও বিচার হইতে হবে, আওয়ামী লীগের প্রেতাত্মা উপদেষ্টা পরিষদে যে যে আছে। এরা কেন এই ক্যাসালটা লাগাইলো? সর্বপ্রথম যখন শপথ নিল, শপথ নেওয়ার পরে 1 নম্বর কাজ ছিল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, সেটি কেন করেননি? আর আপনি প্রশ্ন করলেন যে আহতরা এখন তারা শাহবাগ অবরোধ করেছে। দেখেন, আহত নামধারী একটি গ্রুপ রয়েছে, আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, শহীদ মিনারে তার উপর হামলা হয়েছিল, সেই সন্ত্রাসী আহত লীগ নামধারী শরীফ এবং হিল্লোলের নেতৃত্বে। আপনি তো নিশ্চয়ই জানেন সাংবাদিক হিসেবে, যারা হামলার নেতৃত্ব দিয়েছিল যে গ্রুপটা, পরবর্তীতে আমরা দেখেছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা ফুটবল খেলতেছে। এই আহত লোক হাসপাতাল দখল করে রেখেছে, একটি গ্রুপ অফ পিপুল এদেরকে হাসপাতালে রেখেছে। যখন নির্বাচনের দাবি আসবে তখন তোমরা মাঠে নেমে যাবা একের পর এক তাদেরকে, এবং এদের জামিন করিয়েছে কি জানেন? সার্জিস নিজে জামিন করিয়েছে যখন ফারুক হাসান মামলা দিয়েছিল। এটা নিয়ে আমি অসংখ্যবার কথা বলেছি। এখন আবার এদের নেতৃত্ব দিচ্ছে এই যে শাহবাগ অবরোধ করেছে, কারা জানেন? অবরোধ করেছে এই যে শরীফ, হিল্লোল যারা ছিল ওদের নেতৃত্বে শাহবাগ অবরোধ হয়েছে। আমি একটু আগে পুলিশকে বললাম যে ভাই, কারা অবরোধ করছে খোঁজখবর নেন। আহতরা যারা প্রকৃত আহত তারা আমাদের কাছে রত্ন, কিন্তু আহত নামধারী একটি স্বার্থান্বেষী গ্রুপ এদের রাস্তাঘাট অবরোধ করে নিজেদের আপনার জিম্মি করছে জনগণকে। আমার কাছে ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছি। এরা কি করছে জানেন? এরা মানুষকে মারতেছে লাঠি দিয়ে, রড দিয়ে, যারা বাইক নিয়ে যাচ্ছে এদেরকে ধরে ধরে পিটাচ্ছে। সেই ভিডিও আমি প্রমাণ সহ পোস্ট করেছি। তাহলে এই আহতরা রাস্তা অবরোধ করছে কার পরামর্শে, কি উদ্দেশ্যে? রাষ্ট্রকে কারা বিশৃঙ্খল করতে চাচ্ছে, কারা অস্থিতিশীল করতে চাচ্ছে, সরকারকে কিন্তু এগুলো খতিয়ে দেখতে হবে। আমি আগেই বলেছি, এনসিপির নেতারা যমুনা ঘেরাও করা শিখিয়ে দিয়েছে। পরবর্তীতে আর কে কে ঘেরাও করবে, আর কে কে থামাইতে আসবে, সেটা কিন্তু মানুষ দেখে নেবে। সুতরাং এই যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে 1-2 ব্যাপার, উপদেষ্টা আসিফ আর মাহফুজ যদি ক্যাবিনেটে বলতো আওয়ামী লীগকে 1 ঘন্টার ভিতর নিষিদ্ধ করতে হবে, অবশ্যই নিষিদ্ধ হতো। বলে নাই কেন? যমুনা ঘেরাওয়ের মাধ্যমে একটি বাজে নেগেটিভ বার্তা গেছে। পরবর্তীতে যখন কেউ নির্বাচনের দাবিতে যমুনা ঘেরাও করবে, আপনি কি বলবেন? বিএনপি যদি 2 লাখ মানুষ নিয়ে ঘেরাও করে আপনি কি করবেন? জামাত যদি ঘেরাও করে কি করবেন? গণ অধিকার পরিষদ যদি ঘেরাও করে কি করবেন? নির্বাচনের দাবি বা রাষ্ট্র সংস্কারের দাবি বা যে দাবিতেই হোক না কেন, বা অন্য কোনো সাধারণ মানুষ যদি ঘেরাও করে, এটা একটা বাজে দৃষ্টান্ত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার প্রধান, তাকে এইভাবে উদ্বিগ্ন করা কোনো প্রয়োজন ছিল না। বরং সরকারিভাবেই আমি মনে করি যারা আমাদের ছাত্র উপদেষ্টা ছিল তারা যদি উদ্যোগটা নিত, খুব সহজে নিষিদ্ধ হতো। সর্বশেষ কথা যেটি আমি এখনও মনে করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে অবশ্যই বিচার বিভাগের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে করতে হবে, 1। দ্বিতীয়ত, জাতীয় ঐক্য সংহতি। কারণ কি, আমরা ঐক্যবদ্ধ যখন হয়েছে, হাসিনার পতন হয়েছে, জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি বলেন, এখন তো নতুন নাম, এই সবাই মিলে যখন এক হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, তো সবাই মিলে এক হয়ে কি আমরা স্বাক্ষর দিতে পারতাম না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো? সেটা আন্তর্জাতিক মহলের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হইতো না? অবশ্যই। আমার প্রশ্ন গ্রহণযোগ্যতা নিয়ে। রাশাদ খান, আপনার কাছে হয়তো আবারও ফিরবো ছোট্ট করে, কিন্তু আপনি অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন। আমি এগুলোর জবাব দেওয়ার জন্য মুজাহিদুল ইসলাম শাহীনকে সময় দিব। তার আগে একটু মাহাদি হাসান, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, আপনার কাছে আসতে চাই। মাহাদি, আপনি দুজনের আলোচনায় শুনছিলেন, আপনি যদি একটু যুক্ত করেন যে এই আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে কী ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনার ক্যাম্পাসে? নির্বাচন নিয়ে তরুণরা কি ভাবছে,
এটার যদি একটু অবজারভেশন বলেন। আর একটা হচ্ছে ডাকসু নির্বাচন বা বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্র সংসদের নির্বাচন, এই নির্বাচন নিয়ে আসলে আপনার ভাবনা কি? আচ্ছা, জি ধন্যবাদ। আপনি প্রথম যে বলছিলেন আন্দোলন পরবর্তী আসলে কী অবস্থা, শিক্ষার্থীদের মাঝে এখন একটা স্বস্তির বিষয় কাজ করতেছে, যেহেতু তারা হচ্ছে তাদের যে আন্দোলন দীর্ঘদিন ধরে করতেছিল আংশিক একটা বিজয় তারা পেয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এবং এটা নিয়ে তাদের ভিতরে একটা স্বস্তি আছে। কিন্তু আপনি যখন নির্বাচনের প্রশ্নে আসেন তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে। আমরা জানি যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে তরুণ শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন করেছে। কিন্তু আসলে যদি আমরা দেখি যে অভ্যুত্থান পর তারা মানে শিক্ষার্থী কী পেয়েছে, আপনি যদি হিসাবের খাতে মিলান শিক্ষার্থী আসলে কিছুই পায়নি। আজকে প্রায় হচ্ছে 1 বছরের মতো 10 মাসের মতো হয়ে গেছে নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু একটা সিঙ্গেল একটা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচনের কোনো আয়োজন দেখিনি। বারবার হচ্ছে এটাকে বিভিন্ন ইস্যু করে বিভিন্ন আলাপ আলোচনা তুলে বারবার নির্বাচনটা পিছিয়ে নেওয়া হচ্ছে। আমি জানি না কার সাথে পিছিয়ে নেওয়া হচ্ছে, আসলে কারা লাভবান হচ্ছে, কিন্তু আসলে ক্ষতি কিন্তু হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। তারা তাদের যে নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু নির্বাচিত করতে পারতেছে না। তারা যে আমরা যে বলি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নেই, কেন নেই? আপনি কার মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন? এখন যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতেছে, ধরেন ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন আছে, বামধারার ছাত্র সংঘ, তারাও কিন্তু ওই যে বিগত 15 বছরে মাঠে যে ছাত্র রাজনীতি করার যে সুযোগ তারা কিন্তু পায়নি। তাহলে তাদের হাতে একটু ক্যাম্পাসে কোনো নিয়ন্ত্রণ নেই। এখন তাহলে এই নিয়ন্ত্রণ আপনি কীভাবে ফিরাবেন? একমাত্র হচ্ছে শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। কিন্তু আমরা দেখতে পারতেছি যে এই ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে একটু ডিলেমে আছে যাতে নির্বাচন একটু দেরিতে হয়, কারণ তারা যেহেতু দীর্ঘদিন রাজনীতি করতে পারেনি, শিক্ষার্থীর সাথে তাদের একটা দূরত্ব আছে। এই বিভিন্ন বিষয় কারণে কিন্তু আসলে ছাত্র সংসদ নির্বাচন প্রতিদিন আমরা দেখছি যে বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিল বা নির্বাচন তারিখ ঘোষণা করতে পারে, কিন্তু এতে কি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠান দিনে দিনে কিন্তু অস্থির হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি 2 দিন পর পরই একটা পর একটা ঝামেলা লেগে আছে, এইসব কারণে কিন্তু লেগে আছে। জি, আমি যেটা বলছিলাম যে ডাকসু নির্বাচন, ধরেন জাকসুতে নির্বাচনের জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য উপদেষ্টা পরিষদ যেটা বলছে যে এখন একটা সংস্কার দরকার, এটা ছোট পরিসরে হতে পারে, বড় পরিসরে হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের জন্য কি সংস্কারের খুব বেশি প্রয়োজন রয়েছে বলে মনে করেন? আমার মনে হচ্ছে যে যেহেতু এই আমরা জানি যে বর্তমান যে সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বল্প সময়ের জন্য একটা সরকার, এখন আপনি আসলে কতটুকু সংস্কার করতে পারবেন? আপনি যদি দীর্ঘ সংস্কারে যান তখন কিন্তু আসলে এই সরকারের সময় ডাকসু বা জাকসু বলেন ছাত্র নির্বাচন সম্ভব না। একটা নির্বাচন হওয়ার জন্য যতটুকু সংস্কার সম্ভব এবং দীর্ঘমেয়াদী কী ধরনের সংস্কার, এগুলো হচ্ছে ফিক্স করে তারপর নির্বাচন যাওয়া দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোনোটাই করতেছে না, না তারা হচ্ছে স্বল্পমেয়াদী হচ্ছে সংস্কারের দিকে আগাচ্ছে, না দীর্ঘমেয়াদী সংস্কারের দিকে আগাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের বিরক্ত হচ্ছে, প্রতিদিন তাদের কিন্তু ক্ষোভের পাল্লা ভারী হচ্ছে। যে কোনো সময় ক্ষোভের কিন্তু একটা বিস্ফোরণ, আবার আমরা বড় কোনো আন্দোলন দেখতে পারি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। মাহাদি, অনেক ধন্যবাদ। মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, আপনার কাছে ফিরতে চাই। রাশেদ খান অনেকগুলো কথা বলেছেন, এনসিপিকে একদম সরাসরি নির্দেশ করেছেন এই উপদেষ্টা পরিষদ আপনাদের, উপদেষ্টা পরিষদের দোষগুণ ভালো মন্দ আপনাদের, তাই তো হওয়া উচিত যদি আপনাদের এই চুজ করা হয়ে থাকে। যে প্রশ্নগুলো রাশেদ খান তুলেছেন আপনি সেগুলোর সাথে কি একমত কিনা? আপনি দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আপনার হাসিনা পালিয়ে গেল, আপনার 8 আগস্ট থেকে 9 আগস্টের মধ্যে আপনার উপদেষ্টা পরিষদ গঠন হলো, আর এনসিপির জন্ম হলো 28 ফেব্রুয়ারি 2025। না, এনসিপির জন্ম যেটাই হোক, আপনারা তো ওই আন্দোলনের মধ্য দিয়ে এনসিপি প্রতিষ্ঠা করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ যখন যারা ছিল সেখানে কিন্তু অনেকেই ছিল, সবাই কিন্তু এনসিপিতে আসে নাই। তো ওই সময় যখন আপনার 2024 সালের 8 আগস্ট যখন উপদেষ্টা পরিষদ গঠন হলো, তখন কিভাবে হলো এইটার দায় এনসিপির উপরে দেয়া আসলে খুবই অযৌক্তিক একটা বিষয়। তো এনসিপি উপদেষ্টা পরিষদ ঠিক করে দিল, সুতরাং এই কথাটা রাশেদ খান যেটা বলেন এটা মিলে না আর কি। আপনি দেখেন ওই আন্দোলনে কিন্তু অনেকেই ছিল, অনেকগুলো দল ছিল, ইভেন রাশেদ খানরাও ছিল সেখানে। তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সবাই কিন্তু এনসিপি করেন, আমি আগেও বলেছি। সুতরাং এই কথাটা এভাবে বলা যায় না যে এনসিপি ঠিক করে দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেকেন্ড একটা বিষয় হলো রাশেদ খান যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আপনার এনসিপি আন্দোলন করছে, খারাপ দৃশ্যমান তৈরি হলো একটা। আপনি দেখেন এই আন্দোলন শুরু হলো গত বৃহস্পতিবার 8 মে, এবং আপনি দেখেন ডিএমপি অর্ডিন্যান্সের অধীনে সভা সমাবেশের নিষেধাজ্ঞা দিল কবে পুলিশ? 10 মে, গতকালকে। না, 10 মে দিয়েছে, কিন্তু এর আগেও কিন্তু এই জিনিসটা ছিল, কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় থাকে। ওই সময়টা পার হয়ে যাওয়ার পরে আপনি দেখেন, আপনি আজকে দেখেন পত্রিকা দেখেন, আজকে প্রথম আলো দেখেন, আমি হলো মাত্র এখানে দেখলাম। তো গতকালকে হলো 10 মে নতুন করে আবার দিল, নিষেধাজ্ঞা দিল। তো যখন 8 মে এখানে এনসিপি নেতৃবৃন্দ আন্দোলনের জন্য ওখানে জমায়েত হলেন, তখন কিন্তু এটা কার্যকর ছিল না। এরপরে প্রধান উপদেষ্টা নিরাপত্তার বিষয়টা চিন্তা করে তারা শাহবাগে চলে আসছেন, আপনার যমুনার পাশে কিন্তু আর নাই। সুতরাং তারা প্রধান উপদেষ্টা নিরাপত্তার বিষয় চিন্তা করেছেন, আইনের বিষয় চিন্তা করেছেন। এর আগেই যখন শাহবাগে চলে আসছে, গতকালকে তো
আপনি দেখেন যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক নিষিদ্ধ হয়ে গেল বা বা তার কার্যক্রম নিষিদ্ধ হলো। তো গতকালকে 10 মে বা গতকাল রাতের কথা, অথবা যদি আজকে 10 মে আমি ধরি, তাহলে কিন্তু এই ডিএমপি অর্ডিন্যান্সের অধীনে ডিএমপির এই নির্দেশনা আসার পরে কিন্তু ওখানে কিন্তু এনসিপির কেউ যায় নাই বা কোনো ব্যক্তি যায় নাই ওখানে আন্দোলন করতে। তো এই আইন বলবৎ থাকা অবস্থায় অবশ্যই আইন মানতে হবে, আইন ফলো করতে হবে। তা আপনি এনসিপিকে আইন ভঙ্গ করার দায় দেওয়ার সুযোগ নেই। উপদেষ্টা পরিষদে এনসিপি ঠিক করে দিয়েছে এই কথা বলারও স্পষ্ট কোনো সুযোগ নেই। না, কিন্তু আমি একটা পয়েন্টে আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এনসিপি যখন দল গঠন করলো, ধরেন এই যে নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে চলে আসলো, আবার আপনাদের এই দুজন উপদেষ্টা পরিষদে থেকে গেল, এইটা কি দ্বৈতবাদী আচরণ কিনা? না, আমাদের থেকে গেলে কথাটা তো ঠিক না। কারণ হলো আপনি দেখেন এনসিপি গঠন হওয়ার পরে কিন্তু তারা এনসিপিতে সদস্য হন নাই। এনসিপি সদস্য না হলে তারা ওখানে থেকে গেলে এই কথাটা তো বলার সুযোগ। না, এনসিপির সদস্য হন নাই, কিন্তু আপনাদের ওই আন্দোলনেরই তো স্টেক হোল্ডার। আপনি বলতে পারেন ওই আন্দোলনের স্টেক হোল্ডার, মানে এখানে অনেকেই আছে ওই আন্দোলন করেছেন কিন্তু এনসিপিতে আসেন না। আপনি দেখেন উমামা ফাতেমার কথা আপনি দেখেন, সে কিন্তু এনসিপিতে আসেন নাই। এখানে জোনায়েদ রিফায়েতরা কিন্তু রিফাত যারা ছিলেন তারা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং তারা কিন্তু এখানে আসেন নাই। এখন আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের যত নেতৃবৃন্দ ছিল, যত স্টেক হোল্ডার ছিল, সবাইকে আপনি এনসিপিতে গণ্য করা তো মানে ঠিক হবে না। এবং তাদের যদি কোনো দায় থেকে তো আপনি এনসিপির উপরে আপনি দিতে পারেন না। সেকেন্ড বিষয় হলো উপদেষ্টা পরিষদে যারা আছেন নাহিদ এবং আসিফ, আপনি তাদের সকল কাজ যদি এনসিপির উপরে দায় দেন তাহলে তো হবে না, কারণ তারা তো দলকে রিপ্রেজেন্ট করে না। যদি তারা এই উপদেষ্টা পদ ছেড়ে এসে এই এনসিপিতে আবার জয়েন করেন, তখন যদি তারা কোনো কার্যক্রম করে থাকেন, তখন আপনি বলতে পারেন যে এনসিপির বর্তমান অমুক এই কাজগুলো করেছেন। তো এই জন্য উপদেষ্টা পরিষদের দায় অথবা দুইজন ছাত্র উপদেষ্টাদের দায় আপনি এটা এনসিপির দায়ের মধ্যে আপনি আইনগতভাবে বা কোনোভাবে দিতে পারছেন না আপনি। মুজাহিদুল ইসলাম শাহীন, অনেক ধন্যবাদ। আমি রাশেদ খান আপনার কাছে ছোট্ট করে আসতে চাই একটু নির্বাচন প্রসঙ্গে। আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে। নির্বাচনের জন্য দুইটা রোডম্যাপ, একটা হচ্ছে যদি সংস্কার অল্প হয় ডিসেম্বরে, সংস্কার যদি একটু দীর্ঘায়িত হয় জুন জুলাইয়ের মধ্যেই। আপনারা কি বিশ্বাস করছেন যে নির্বাচন জুনের মধ্যে হবে? দেখেন, সংস্কার অল্প আর বেশি বলে কোনো কথা নেই। ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং শুধুমাত্র এই পুস্তক তৈরি করে কোনো লাভ নাই। পুস্তক কিন্তু ছিল সংবিধানের 80% ভালো কথা, 20% খারাপ। তো 80% কি আমাদের সেই পরিবর্তনটা হয়েছে? হয়নি তো, বরং আমরা ওই 20%-এর খপ্পরে সবসময় ছিলাম। তার মানে যদি এইবার আপনার একটি সংস্কারের প্রস্তাবনা রেডি করে এবং সেটা যদি আসলে বাস্তবায়ন না করতে পারে, ঠিক আছে, আপনি 100% পারবেন না, আপনি যতটুকু পারেন করেন, শুরুটা হোক না। কিন্তু সেটাও যদি না পারেন তাহলে কিন্তু খুব আমাদেরকে দুঃখজনক একটি অধ্যায় রচিত হবে। তো আমরা মনে করি যে সরকার ডিসেম্বরে ইলেকশনের কথা কয়েকবার বলেছে। যেমন প্রধান উপদেষ্টা যখন পুলিশের সাথে বৈঠক করেন তখন তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তো যাই হোক, এরপরে আমরা আরেকবার দেখলাম যে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে সেখানে বলা হলো যে ডিসেম্বরে ইলেকশন হবে, মুহূর্তের মধ্যে সেটি আবার গায়েব হয়ে গেল, মানে এডিট করলো আর কি। তো আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা আসলে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এর কারণটা কি আমি বলি। দেখেন, উপদেষ্টাদের 3টা গ্রুপ। একটা গ্রুপ তারা বলে যে স্যার ইলেকশনটা দ্রুত না দিলে আমাদের অবস্থা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হবে, আন্দোলন হতে পারে। আর একটা গ্রুপ বলে স্যার না, এটি করা যাবে না, ইলেকশনটা একটু দেরিতে হোক, রাষ্ট্রের অবস্থা আমরা একটু পরিবর্তন করি, মানে পরিবর্তন মানে চেয়ারটার একটু আরামটা ভোগ করি। আর একটা গ্রুপ নিউট্রাল, মানে যে আলু সব তরকারিতে মানে দরকার হয় না, এরা হচ্ছে আলু। তো প্রধান উপদেষ্টা মাঝখানে আসলে এই 3টা গ্রুপের কারণে সিদ্ধান্ত আসলে নিতে পারতেছে না কোন দিকে যাব। তো আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা একটি কাজ করতে পারেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত, একটি জাতীয় সংলাপ ডাকা, সকল দল স্টেক হোল্ডার সবাই থাকবে, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। দেখেন, অনেকে হয়তো নির্বাচন নিয়ে কথা বললে আসলে ভালোভাবে নেয় না। ফখরুদ্দিন মঈনুদ্দিন যে সময় ক্ষমতায় আসলো না, তখন কী রে পাইছি, হ্যাঁ, ফখরুদ্দিন মঈনুদ্দিন দুর্নীতি বিরোধী অভিযান, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, কত কি এরে ধরে ওরে ধরে, হ্যাঁ, মানুষ খুব বাহবা দিল। একটা সময় গিয়ে দেখা গেল যে সবই ভনিতা, সবই নাটক, মানুষ কিন্তু রাজপথে নামলো। ঠিক ওই যে একটি গ্রুপের কথা বললাম না, যে গ্রুপ বলছে স্যার একটু আরামটা ভোগ করে নি, ওই গ্রুপের অবস্থা কিন্তু ওই রকম হবে। সুতরাং আমি বলছি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশা, এটা কখনোই ঠিক হবে না। এত সংস্কার হচ্ছে, এত কিছু কিসের জন্য? একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তৈরি করার জন্য। হাসিনা এই ব্যবস্থা রাখে নাই। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আজকের এই অবস্থা, আজকের এই অধঃপতন, জুলাই বিপ্লব, আন্দোলন সংগ্রাম হয় না। এত রক্ত বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। শুধু নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এই কারণে আমরা মনে করি যে প্রথমত গণহত্যার বিচার,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে কিন্তু সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমি আগেই ব্যাখ্যা করেছি যে হ্যাঁ, এই একদম, নিষিদ্ধ এটা আসলে পরিষ্কার। কতটুকু আসলে মানে মিষ্টি ধোঁকা। এরপরে আপনার কি, এরপরে আপনার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং একটি জাতীয় সনদ তৈরি করা, যেখানে প্রত্যেকটা দল স্বাক্ষর করবে এবং সেখানকার অধ্যাদেশ এরকম হবে যে পরবর্তীতে যিনি ক্ষমতায় আসবেন তিনি যদি এটা ভায়োলেট করেন তিনি অবৈধ হিসেবে, সাংবিধানিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত হবেন। এরকম একটা শক্ত জুলাই সনদ তৈরি করা, এরপর একটি নির্বাচনী রোডম্যাপ। এখন আমি যদি এইটা বাদ দিয়ে ওই দুইটা বলি না, তাহলে আসলে শব্দ বাক্য উচ্চারণ, হ্যাঁ, আমার সব কিছু আসলে অপূর্ণাঙ্গ থেকে যায়। তার মানে ওই যে সর্বশেষ যেটা বললাম না, বাকি যেগুলো আপনি করবেন পিছনে, এগুলো ওই শেষটার জন্য। এই জন্য শেষটা নিয়েও আপনার কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এই জন্যই আমি বলছি যে আপনারা নির্বাচনে একটা রোড ম্যাপ দেন। যদি এই উপদেষ্টা পরিষদের কারণে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে প্রধান উপদেষ্টার উচিত হবে একটি জাতীয় সংলাপ আহ্বান করে সিদ্ধান্ত নেওয়া। ওকে, রাশেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। মাহাদি হাসান, একদম এক লাইনে, আপনি কি এই রাশেদ খানের এই বিষয়ের সাথে একমত যে সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে নির্বাচন? অবশ্যই, মানে শিক্ষার্থীরা যারা আছে বিভিন্ন ক্যাম্পাসে বা সাধারণ জনগণ, তার সবাই চাচ্ছে যে জাতীয় ঐক্যটা বজায় থাকুক। কারণ জাতীয় ঐক্যের কারণে কিন্তু ফেসিবাদী সরকার পতন হয়েছে, এবং সেটা যদি আবার ব্যর্থ হয় তাহলে তার আশঙ্কা আছে আবার কেন কোনো ফেসিবাদী সরকার বসে যায়। অবশ্যই জাতীয় ঐক্যের মাধ্যমে দ্রুত সময়ের সংস্কার করে নির্বাচন চাচ্ছে। মুজাহিদুল ইসলাম শাহীন, যদি একটু যোগ করেন, জুলাইয়ের ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে, এটা সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব এবং আমি মনে করি এটাকে নতুন মানে মৌলিক সংস্কার করে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে এই যে জুলাই চার্টার যেটা হবে এটা সেই সংবিধানে অন্তর্ভুক্ত করে এরপর সেটা ঘোষণা আসা উচিত। এবং আমরা এটাও দাবি করছি যে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যদি এই নতুন সংবিধান আসে তাহলে এই আন্দোলনের ফুল যে রেজাল্ট আমরা এটা মানে ফুল হাতে পাবো। আর একটা বিষয় হলো যে সংস্কারের যে বিষয়টা, মৌলিক সংস্কার এবং নির্বাচন, এটা দুইটা কিন্তু সাংঘর্ষিক না। আমরা মনে করি মৌলিক সংস্কার যত দ্রুত সম্ভব করে নির্বাচনে আসা আর কি, বা নির্বাচনটা দেয়া। অনেক ধন্যবাদ মুজাহিদুল ইসলাম শাহীন, আইনজীবী ও যুগ্ম আহ্বায়ক এনসিপি। ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং একই সাথে ধন্যবাদ মাহাদি হাসান, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আবার স্টুডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা থাকলো। দর্শক, আপনারা দেখছিলেন আজকের দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আলোচনা করছিলাম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগের দল হিসেবে কার্যক্রমের নিষেধাজ্ঞা এবং আসন্ন নির্বাচন নিয়ে। আমরাও চাই একটি ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সরকার আসবে এবং তারা আবার সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। জন আকাঙ্ক্ষা এবং তরুণদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা প্রতি মুহূর্তে মানুষের প্রতিফলিত হবে এবং একটি সুন্দর বাংলাদেশ যা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই আশা রেখে শেষ করছি আজকের দেশ ভাবনা।